প্রেজেন্টেশনটা একটা শুনতে আসছিলেন, আপনি খুব এক্সপেরিমেন্টাল ছবি কথা বলেন, আপনার ছবি আবার বেশি ন্যারেটিভ ল্যাঙ্গুয়েজ, সেই জিনিসটা দেখতে অনেক বেশি ন্যারেটিভ, ঠিক এই কথাটাকে মানে অতটা সায় নেই আমার, কারণ হ্যাঁ শুরুর দিকে ছবি যদি বলি, আমার মানে যে কাজটা প্রথম শুরু করেছিলাম সেটা অপরাজিতা, সুফিয়া কামালের যে বায়োগ্রাফিক্যাল ছবিটা, সেটি এক ধরনের ন্যারেটিভ ইন এ সেন্স যে ন্যারেটিভ বলতে যদি বলি যে সাদামাটা গল্প বা ধারাবাহিকতা রেখে একটা জিনিস করা, সেই ধরনের প্রসঙ্গটি আছে। কিন্তু আমার মনে হয় যে আমার পরের কিছু ছবি, আমি জানি না সবটা আপনার দেখা আছে কিনা, যে ওই অর্থে যে নিরীক্ষাধর্মী ছবি সেটা তো আমি বানাইনি, আমি সেটা বানাতেও চাই না। কেবলমাত্র ফর্মাল এক্সারসাইজ চলচ্চিত্র ভাষা নিয়ে বা দৃশ্য নিয়ে বা শব্দ নিয়ে, সেটা আমি সে ধরনের নির্মাণ করতেও চাইনি কখনো। কিন্তু যেটা হচ্ছে যে আমি চেয়েছি যে এমন একটা কাছা চলচ্চিত্র ভাষা তৈরি করার সৃষ্টি, যেখানে নতুন নতুন কিছু অনুষঙ্গ যুক্ত করা যায় যদি। তো সেদিক থেকে আমার মনে হয় যে কতটা সফল হয়েছে জানি না, কিন্তু সেদিক থেকে আমার মনে হয় যে আমার বিল ডাকাতিয়ার বৃত্তান্তে কিছু কাজ ছিল, কিছু কিছু অংশ ছিল যেটি ঠিক প্রথাগত ওইভাবে যাবে না। যেমন ধরেন যে বিল ডাকাতিয়ার বৃত্তান্তে এটা খুব নতুন কিছু না, আন্তর্জাতিক সিনেমা এটা অনেক হয়েছে, কিন্তু বিল ডাকাতিয়ার বৃত্তান্তে প্রথম যে ব্যাপারটি ছিল সেটি হচ্ছে যে একটা সাবজেক্টিভ ভিউকে আমি ওখানে খুব সরাসরি এনেছি। যে কোনো, যদিও বিষয়টা অনেক বেশি করে ডিম্যান্ড করে একটা অবজেক্টিভ রিপ্রেজেন্টেশন, কারণ একটা এনভায়রনমেন্টাল ডিজাস্টারের কথা আমি বলছি, সেটার অবজেক্টিভ রিপ্রেজেন্টেশনটা অনেক বেশি করে ডিম্যান্ড করে। কিন্তু আমি চেষ্টা করেছি যে ভিজুয়ালি অবজেক্টিভ থেকে কমেন্ট্রিতে সাবজেক্টিভ ভিউটাকে ইম্পোজ করার জন্য, এবং সেই কমেন্ট্রিটা কিন্তু একটা ফিল্ম মেকারের পার্সোনাল পার্সপেক্টিভ থেকে, সাবজেক্টিভ পার্সপেক্টিভ থেকে একটা পার্সোনাল মনোলগের মতন কমেন্ট্রি, সেটা প্রথাগতভাবে কমেন্ট্রি হয়নি। এবং খেয়াল করে দেখবেন যে সেই অর্থে কোনো মানে কমেন্ট্রি যেরকম একটু মানে পাঠ করতে ভালো পারে, ভালো গলা, ওরকম কোনো মানুষকে ব্যবহার করা হয়নি। আমার বন্ধু ফরিদুর রহমান, তাকে দিয়ে আমি ওটা পাঠ করেছিলাম। কিছু কিছু জায়গায় দৃশ্য, বিশেষত সঙ্গীতের ব্যবহার আমি চেষ্টা করছি একটু অন্যভাবে করতে। সঙ্গীতকে আমি যেটা চেষ্টা করেছি যে সঙ্গীতের ব্যবহারটা সবসময় খুব ইলাস্ট্রেটিভ যাতে না হয়। হ্যাঁ, মানে ইলাস্ট্রেটিভ হওয়া যায় দুভাবে হতে পারে, যে আপনি যদি কমেন্ট্রি দিয়ে একটা দৃশ্যকে বর্ণনা করতে পারেন বা বর্ণনা করার জন্য কমেন্ট্রিটাকে ব্যবহার করতে পারেন। আর একটা হতে পারে যে দুটো কমেন্ট্রি বা সাউন্ডকে আপনি একটা আর একটা পরিপূরক হিসেবে দেখতে পারেন, একটা একটা কমপ্লিমেন্ট করছে, কোনোটাই সরাসরি সেটাকে বর্ণনা করছে, সেটা দৃশ্য দিয়ে না শব্দ দিয়ে। তো এই ব্যাপারগুলো কিছুটা করার চেষ্টা করেছিলাম, বিশেষত শেষের যে গানটা আছে, এটা ওখানকার এক ভদ্রমহিলার। আমি একটা জিনিস বরাবরই আমি চেষ্টা করেছি যে আমার ছবিতে কণ্ঠসঙ্গীতের ব্যবহার, ওটাই আমার মূলত সঙ্গীত। আমার যন্ত্রসঙ্গীতের ব্যবহার আমার ছবিতে কম, যদিও ইয়েতে কি বলে একমাত্র অপরাজিতাতে যন্ত্রসঙ্গীতের ব্যবহারটা একটু উচ্চকিত, কিন্তু কণ্ঠসঙ্গীতের ব্যবহারটা বেশি বেশি। এবং সেখানে সে কণ্ঠসঙ্গীতে আমি এক ধরনের ইনস্ট্রুমেন্টের বাইরে যাওয়ার চেষ্টা করছি সবসময়। কারণ আমার কাছে মনে হচ্ছে যে দৃশ্য সাথে শব্দের যোগটা, বিশেষত ইনস্ট্রুমেন্টাল সাউন্ডের যোগটা সবসময় যে খুব যায় তা না, কিন্তু যদি এক ধরনের রিদমিক সাউন্ড না, কিন্তু আবার এক ধরনের মেলোডিয়াস সাউন্ড, সেটা অনেক বেশি করে এফেক্টিভ আমার কাছে মনে হয়।
যেমন ধরেন যে সত্যজিৎ রায়ের যদি একটু উদাহরণ দিই, সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘার শেষ দৃশ্যে একটা ওই কী বলে নেপালি একটা সঙ্গীত আছে, হ্যাঁ, একটা বাচ্চা ছেলে। এর আগে কিন্তু অনেক যন্ত্রসঙ্গীতের ব্যবহার আছে। সত্যজিতের সঙ্গীত তো খুবই উন্নত মানের সঙ্গীত, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ওই সঙ্গীতটা যত বেশি এফেক্টিভ হয়েছে, ওই বাচ্চার গানটা, হ্যাঁ, কোনো ধরনের ইনস্ট্রুমেন্ট সহযোগী ছাড়া, সেটা টোটাল যে ওই পরিবেশটা এবং ওই যে গল্পটা আমরা দেখলাম, যে কাহিনিটা ঘটে গেল, সেই কাহিনিটার একটা নির্যাস ওটা কিন্তু, যদিও শব্দগুলো আমরা বুঝতে পারি না, কারণ নেপালি ভাষা সবটা বোঝা যায়। এটা আমার ব্যক্তিগতভাবে, এবং সেই কারণে আমি খুব কনসিয়াসলি এই ধরনের কিছু আমার প্রায় সব ছবিতে চেষ্টা করেছি যে আমি সঙ্গীত ব্যবহার করেছি, কিন্তু সঙ্গীতকে ঠিক যন্ত্র সহযোগে যেভাবে সঙ্গীত হয় এইভাবে ব্যবহার করি। কখনো দু একটা ছাড়া যেখানে একদম অ্যাম্বিয়েন্সের পার্ট হিসেবে গানটা আসছে, সেটাতে যদি সেখানে মিউজিক থাকে, তো মানে ইনস্ট্রুমেন্ট থাকে, সেই ইনস্ট্রুমেন্টের ব্যাপারটা তো আছে, তাছাড়া কিন্তু সেটা করি। আমার মনে হয় রোকেয়া যদি দেখেন, রোকেয়াতেও এক ধরনের কমেন্ট্রির ক্ষেত্রে সাবজেক্টিভিটিটা আছে একটু অন্যভাবে, এবং রোকেয়ার এক্সিকিউশন নিয়ে আমি খুবই নিজে খুব মানে খুবই বিব্রত বোধ করি, যে মানে টেকনিক্যাল এক্সিকিউশনটা অনেক দুর্বল, বিশেষত সাউন্ডের। কিন্তু রোকেয়াতে খুব আমার মনে হয় যে আমি এফেক্টিভলি এই যে মানে কনস্ট্রাক্টেড ইমেজ আর ডকুমেন্টারি ইমেজকে ব্যবহার করার একটা চেষ্টা করেছে, যেটাকে আপনি রিকনস্ট্রাকশন বলতে পারবেন না, বাট ইটস এ কাইন্ড অফ কনস্ট্রাক্টেড ইমেজ, লাইক ফিকশন ইমেজ। হ্যাঁ, মানে এটা ঠিক প্রথাগত রিকনস্ট্রাকশন না, বিকজ এটা নতুন কিছু ক্রিয়েট করছে না, মানে এটা পাস্টকে যে কারণে রিকনস্ট্রাকশন ধরা হয়, সে পাস্টকে তো রিক্রিয়েট করছে না, যেমন প্রচুর ডকুমেন্টারিতে হয়। এটা কন্টেম্পোরারিটাকেই তৈরি করছে, বাট এটা আবার কন্টেম্পোরারি ফিকশনাল ইমেজও না, এটা এমনভাবে করা যে এটা ডকুমেন্টারিটাকেই আবার কন্টেম্পোরারি অ্যাসপেক্টে প্রেজেন্ট করছে, কিন্তু আবার এটা ডকুমেন্টারি ইমেজ না। এবং খেয়াল করে দেখবেন যে দুটোর লাইটিং টাইটিং সব কিন্তু আলাদা, কিন্তু কোনো না কোনোভাবে এটা মানে ওটা কিছুটা কাকতলীয় আমি বলবো, যে ব্লেন্ডটা হয়েছে, ভালো হয়েছে। মানে ডকুমেন্টারি ইমেজ থেকে নন ডকুমেন্টারি ইমেজ, রিকনস্ট্রাক্টেড ইমেজের ট্রানজিশনগুলো মোটামুটি রিজনেবল হয়েছে। তো ওইভাবে যদি দেখেন তাহলে এটা একটু অন্য ধরনের আর কি। আমি বলবো না দিস আর এক্সপেরিমেন্টস অ্যাজ সাচ, মানে দিস আর এক ধরনের একটু অন্যভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছে। যদি মানে আপনি যদি ন্যারেটিভ বলেন, তাহলে আমি বলবো যে আমাদের ছেলেরা অনেক বেশি করে নন ন্যারেটিভ সিনেমা, দেয়ার ইজ নো সেন্ট্রাল স্টোরি অ্যাজ সাচ। ওই একটা ক্যারেক্টারের একটা সেন্ট্রাল স্টোরি আছে, কিন্তু সেটা অনেক বেশি ডিসজয়েন্টেড, এবং এই স্টোরিগুলোর রিপ্রেজেন্টেশনগুলো আলাদা। এটা অনেকটা বলবো, এটা অনেকটা ভাবনার ছবি, রাদার দেন এটা অ্যাবাউট স্টোরিজ অফ ডিফারেন্ট আমি এখন একটা ছবির কথা ভাবছি, সেটা কিন্তু খুবই ন্যারেটিভ, মানে প্রত্যেকের পার্সোনাল স্টোরিজ এইখানে আছে, কিন্তু এটা আবার খুব এটা মূলত ভাবনাটারই এক ধরনের নানা ভার্সনের আর কি, হ্যাঁ, অন ম্যাসকুলিনিটি, অন দেয়ার লাইফ, কিন্তু ওটা কোনো ন্যারেটিভ স্টোরির মধ্য দিয়ে যাচ্ছে না জিনিসটা, বা যেতে চাইলেও একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে ট্রানজিশনগুলো একটা থেকে একটা সিকোয়েন্সে যখন যাচ্ছে, তখন একটা থেকে একটা সিকোয়েন্সে যাওয়ার এমন অ্যাব্রাপ্টলি যাচ্ছে যে একটা ন্যারেটিভ তৈরি হতে হতে একটা সাম পয়েন্টে ভেঙে যাচ্ছে, যাতে ওই ন্যারেটিভ কনসিয়াসলি ওটা ভেঙে দেওয়া হচ্ছে, যাতে ওই ন্যারেটিভটা তৈরি না হয়। কারণ ছবিটা আসলে কোনো গল্পও বলে না, আসলে কোনো ভাবনার কংক্রিট ইমেজও দেয় না, কারণ দেয়ার ইজ নো প্রেসক্রাইবড থট অ্যাবাউট ম্যাসকুলিনিটি। এবং ছবিটা যেহেতু তৈরি করা হয়েছে এই ভাবনা থেকে, যে এটা হচ্ছে যে লেটস থিঙ্ক অ্যাবাউট ম্যাসকুলিনিটি,
এইটাই বলার জন্য যে হোয়াট ইজ ম্যাসকুলিনিটি, এটা কোনো প্রেসক্রাইব ফরম্যাট নাই, এটা কোনো বাউন্ডারিজ নাই, এটার কোনো ডেফিনিটিভ নাই, কী বলে সংজ্ঞা তৈরি হয় নাই, কিন্তু কিছু নিশ্চয়ই আছে যেটা আমাদেরকে মনোজগৎকে নিয়ন্ত্রণ করে, আমাদের চরিত্রকে গড়ে উঠতে সাহায্য করে, আমাদের অ্যাকশনকে গাইড করে কনসিয়াসলি আর আনকনসিয়াসলি। সেটা কি সেটা আমাদের একটু বোঝার চেষ্টা, সেই কারণে কিন্তু কনসিয়াসলি ওই জিনিসগুলো করার চেষ্টা করেছি আমি, যে একটা গল্প বলে দিলাম যে দেখো আমার জীবনে এই হচ্ছে, সেটা না, এবং গল্প বলে হয়ে উঠতে যখন চেয়েছে তখন ওইটাকে ওইখানে থামিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, তো এইটা ধরেন যে মানে এটা ওইভাবে ক্লেম করারও কিছু নাই, কিন্তু এটা ধরেন যে এখনকার গল্প মানে কিছু এই যে নন ন্যারেটিভ যে স্টাইল কিছু নানা মিডিয়ামে তৈরি হচ্ছে, বিশেষত সাহিত্যে এবং ইয়েতে কী বলে চলচ্চিত্র, সেটা কিছুটা কাছাকাছি যাবে, কিন্তু আবার এটা যে ওইটা করার জন্যই করা হচ্ছে তা না। হ্যাঁ, আপনারা যদি আমার ইয়েটা দেখেন, ওই কী বলে চারুকলায় মুক্তিযুদ্ধ দেখেন, তাহলে দেখবেন যে ওখানে ভিজুয়াল এক্সপেরিমেন্টেশনটা একটু বেশি আছে। হ্যাঁ, মানে হাউ টু, মানে আপনি কীভাবে রিলেট করবেন একটা হিস্টোরিক্যাল পাস্ট এবং তার ইম্প্যাক্ট, তার সরাসরি ইম্প্যাক্ট না, একটা ক্রিয়েটিভ মাধ্যমে সেটা রিফ্লেকশন দেখি, এটা মানে এটা তো খুব সরাসরি কোনো কিছু না। হ্যাঁ, কিন্তু আবার একই ধরনের বিষয় যদি বলি যে পেইন্টিংস নিয়ে, যদি আপনি সবচেয়ে ডিজাস্ট্রাস একটা কাজ করেছিলাম আমি কী বলে ওরা আর কি হাশেম খানের ছবি নিয়ে। হ্যাঁ, যেখানে আমি রিয়েলিটির সরাসরি রিপ্রেজেন্টেশন ওনার ছবিতে কীভাবে আসছে, যেহেতু ওনার ছবিটা ওরকম, ওটা দেখাতে যে এমন একটা হাস্যকর করেছি আমি, কিছু কিছু রিয়েলিটি ইমেজকে পাশাপাশি কী বলে জাক্সটাপোজিশন করেছি তার ছবি, তারপরে ওটা খুব একটা হাস্যকর জিনিসে পরিণত হয়েছে। কিন্তু আবার যদি আপনি যদি ধরেন যে কী বলে এই রফিকুন নবীকে নিয়ে যে স্মৃতির ঠিকানা, সেখানে আবার ওই অভিজ্ঞতাটা একটু অন্যভাবে কাজে লাগিয়েছে, তার ফলে ওনার সোর্স অফ ইন্সপিরেশনগুলো কম বেশি এসছে, কিন্তু আবার ঠিক সরাসরি একটা মানে উদাহরণ হিসাবে আসেনি, তার ফলে জিনিসটা অনেক বেশি করে মানে গ্রহণযোগ্য হয়েছে। তো এই চেষ্টাগুলো একটু ভিজুয়ালি অন্যভাবে কীভাবে করা যায়, এটা একটা চেষ্টা বড় হচ্ছিল। এখন প্রশ্নটা হচ্ছে যে মানে এটা সাকসেসফুল হওয়াটা যদি পুরোপুরি হতে পারতাম তাহলে একটা ভালো জিনিসে পরিণত হতো, সেটা না। আমার যেটা বলার কথা সেটা হচ্ছে যে ওইভাবে আমি জিনিসটাকে দেখা যায়, আমি এক্সপেরিমেন্টাল ছবি কখনো বানাতে চাইনি, কিন্তু আমার সবসময় মনে আছে যে ছবির প্রথাগত চলচ্চিত্র ভাবনা থেকে একটু যদি অন্যভাবে ভাবা যায়, কিন্তু হয়তো দেখা যাবে যে একই কাজটা করা যাচ্ছে, তো সেই চেষ্টাটা করে দেখা যেতে পারে। হ্যাঁ, কিন্তু একদম যারা এক্সপেরিমেন্টাল ছবি বানিয়েছে, পিওর অ্যান্ড সিম্পল ভিজুয়াল এক্সারসাইজ, হ্যাঁ, কোনো থিম নিয়েও হয়তো কাজ করেনি, কোনো বিষয় বক্তব্য নিয়েও কাজ করেনি, কোনো গল্প নিয়েও কাজ করেনি, প্লট নিয়ে কাজ করেনি, সেই ধরনের ছবিটা আমি বানাতে চাইনি। কারণ আমার সবসময় মনে আছে যে একই তো আমাদের ছবিগুলো হচ্ছে একটু ভিন্ন ধারার ছবি, এই অর্থে যে প্রামাণ্যচিত্রের কোট আনকোট প্রামাণ্যচিত্র, তার প্রতি এক ধরনের দর্শকের অনীহা আছে, স্বাভাবিক অনীহা। তারপরে যদি আবার ওই ধরনের দিয়ে যায় তাহলে দর্শক গোষ্ঠীটা অনেক ছোট হয়ে যায়, এবং সেই দর্শক গোষ্ঠী, কারণ ব্যক্তিগতভাবে আমার চলচ্চিত্র ভাবনাটার সাথে রাজনৈতিক সামাজিক ভাবনাটা যুক্ত, সুতরাং আমি একদম নিরীক্ষাধর্মী চলচ্চিত্র করব যেটা কেবলমাত্র সেই মানুষের জন্য যারা এই মাধ্যম নিয়ে চিন্তিত। সেটা আমি পারবো কিনা, আমার সেই ক্ষমতা আছে কিনা, সেটা সম্পর্কে আমি সংশয় নেই। আর দ্বিতীয়ত আমি ওই কারণে করতেও চাই, আমি চাই অনেক বেশি মানুষের সাথে, দর্শকের সাথে কমিউনিকেট করতে, কিন্তু সেই কমিউনিকেট করার ভেতর দিয়ে আমি আমার অন্তত মানে নতুনভাবে সেটাকে কী করে করা যায় সেই চেষ্টাটা করার চেষ্টা করি। কিন্তু সেটা না, এটা আমি মনে করি যে আমাদের দেশে প্রত্যেক দেশের এক একটা মাধ্যমের এক একটা ভূমিকা, প্রাইমারি ভূমিকা থাকে বলে মনে করি। আমি মনে করি যে আমাদের দেশের সুস্থ ধারার চলচ্চিত্র যদি হয় তার প্রধান ভূমিকা হচ্ছে
আমাদের রাজনৈতিক সামাজিক বাস্তবতাকে তুলে ধরা। আমি মনে করি যে আমাদের দেশের চলচ্চিত্রে এটা মানে সুস্থ ধারার চলচ্চিত্র, শিল্পমানের চলচ্চিত্রের এটা প্রধান লক্ষ্য হওয়া উচিত। কারণ আমরা এমন একটা সোসাইটিতে বাস করি, সেখানে মানুষের বেসিক নিডস, আমাদের জীবনের প্রাথমিক চাহিদাগুলো এখন পর্যন্ত পূরণ হয় না। সুতরাং চলচ্চিত্র মাধ্যমে কেবলমাত্র শৈল্পিক চর্চা, এটা যেমন আমি মনে করি না খুব গুরুত্বপূর্ণ। এটা কিছু মানুষ করতে পারেন, এটা আমি মনে জেনারেল অ্যাপ্রোচটা হবে। আবার কেবলমাত্র চলচ্চিত্র মাধ্যম কেবলমাত্র বাণিজ্যিকভাবে ব্যবহার, মানুষের জনরুচি, বিনোদন, এটাকেও আমি মনে করি না এই প্রধান কাজ। সুতরাং এই কাজটা আমাদের দেশের চলচ্চিত্রের জন্য প্রয়োজন, যাতে করে আমাদের দেশের অ্যাকসেপ্টেড রিয়েল ইমেজ মানুষের সামনে আসে এবং তার মধ্য দিয়ে মানুষ আমাদের দেশটাকে, আমাদের চারপাশের সমাজটাকে, আমাদের অভিজ্ঞতাগুলোকে যাচাই বাছাই করতে পারে। অর্থাৎ অনেকটা যে ঠিক মিরর সামনে তুলে ধরা না, কিন্তু আবার মিররের মতো একটা জিনিস, মিরর তুলে ধরা না এই অর্থে যে এটা হুবহু বাস্তবতার প্রতিফলন তো কোনো চলচ্চিত্র হতে পারে না, চাইলেও পারে না, সুতরাং সেটা হবে না। কিন্তু আবার তার মধ্য দিয়ে আমি আমার নিজের সমাজটাকে দেখতে পাচ্ছি কিনা, কতটুকু দেখতে পাচ্ছি এবং কতটা বিশ্বাসযোগ্যভাবে দেখতে পাচ্ছি, এবং দেখার মধ্যে নতুন কোনো ভাবনা সঞ্চারিত হচ্ছে কিনা, এটা খুবই। সুতরাং ওই কারণে আমি মনে করি যে চলচ্চিত্রের ভূমিকা এটা হওয়া উচিত, এবং সেটা আমি আমার চলচ্চিত্রের কাজের মধ্যে, দেশের চলচ্চিত্র বানাই বা চলচ্চিত্র নিয়ে অন্য যাই কাজ করি না কেন, এটার মধ্যে দিয়ে আমি করতে পারি। ও সেটাও একটা কারণ যে আমি প্রামাণ্যচিত্র মাধ্যমটাকে অনেক বেশি করি। এটা দুনিয়ায় আরও অনেক ধারা চলচ্চিত্র আছে, নিউ রিয়েলিস্টিক টাইপের চলচ্চিত্র অনেক বেশি করে বাস্তবতাকে চলচ্চিত্রের মধ্যে নিয়ে আসে। তো কাহিনী চিত্রতে সেটা হতেও পারে, কিন্তু প্রামাণ্যচিত্রের প্রতি আকর্ষণটা সেটাও একটা কারণ যে অনেক বেশি করে বাস্তবতাকে নিয়ে আসার একটা সুযোগ থাকে। আপনি বলছিলেন শুটিংয়ের সময়টা লাগে, আবার মানুষের সঙ্গে ইন্টারাকশন, আবার আপনার ছবিগুলোতে আপনি বলছেন সাবজেক্টিভ ভিউ থাকে, সাবজেক্টিভ ন্যারেটিভ থাকে। তো ওইটা এই ছবি বানানোর মধ্যে থেকে কি মানে নিজের সঙ্গে ক্যারেক্টার ডায়ালগ হয়? হ্যাঁ, মানে আমি যদি বলি, আমি মানে চলচ্চিত্রের প্রামাণ্যচিত্রের তো নানা ধরনের ধারা এত বছরে তৈরি হয়েছে। আমি খুব কমফোর্টেবল এখন ফিল করি দুটো মোড অফ ডকুমেন্টারি এক্সপ্রেশন। একটা যেটাকে অনেকে বলছে পার্টিসিপেটরি মোড, যে এটা হচ্ছে যে বাস্তবতাটাকে আমি দেখব সেটা হচ্ছে ফিল্ম মেকার এবং তার সাবজেক্টের মধ্যে যে ইন্টারাকশন, সেই ইন্টারাকশনের একটা নির্যাসকে আপনি দেখবেন। হ্যাঁ, এটা ফিল্ম মেকার ইজ সুপ্রিম লাইক যে এক্সপোজিটরি মোডের মতন না, যেখানে ফিল্ম মেকার যা দেখাতে যাচ্ছে বলছে সেটাই আপনাকে দেখতে হবে। আবার এটা অবজারভেটরি মোডের মতও না, যেখানে আপনি কেবলমাত্র দর্শক, আপনি যা দেখলেন সেটাকে দর্শকের সামনে নিয়ে আসলেন। আমি সেই জায়গাতে দাঁড়াতে চাই না। সেই কারণে আমি যেহেতু বলছিলাম যে আমি ফিল্ম মেকিং প্রসেসটাকে এনজয় করি, এই কারণে যে ইন্টারাকশনের সুযোগটা, এবং আমি চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে ওই বাস্তবতাটাকে অনুভব করি বা বাস্তবতার মধ্যে আমি ঢুকতে চাই, সেটা ব্যক্তি হোক, সেটা পরিবেশ হোক, সেটা স্থান হোক। সুতরাং এই ইন্টারাকশানটা আমার জন্য জরুরি, এবং সেই কারণেই আমার বেশিরভাগ ছবি একটা সাবজেক্টিভ ডাইমেনশন থাকে আর কি, কোনো না কোনো ফর্ম। এবং অনেক সময় দেখবেন যে অনেক বেশি করে কিছু সাবজেক্টিভ শর্টস থাকে, প্রায় সব ছবিতেই দেখবেন কিছু করে এক ধরনের পয়েন্ট অফ ভিউ শর্টস। ওটা কার নট নেসেসারিলি পয়েন্ট অফ ভিউ অফ দ্য শর্ট, তার আগে যে মানুষটাকে দেখানো হচ্ছে এটা না, এক ধরনের জার্নির মতন দু একটা শর্ট থাকে। আমি কনসিয়াসলিও কখনো করছি, আবার কখনো দেখছি যে আনকনসিয়াসলি এডিটিং প্রসেসের মধ্যেই ওরকম একটা ইয়েতে হয়েছে, বা শুটিংয়ের সময় ওরকম শর্ট নিয়ে রেখেছে যেটা পরে এডিটিংয়ে এসেই গেছে। তো সেটা এই কারণে বলছি যে ওটা একটা আর একটা মোড অফ যেটা আমি ইদানিং মনে হচ্ছে যে আমি একটু অন্যভাবে চেষ্টা করতে চাই। কিন্তু এখানে আমার বড় সমস্যাটা হচ্ছে যে আমার ঠিক
নিজের লেখার হাতটা অত ভালো না, যেটাকে আমি মানে যেহেতু পার্টিসিপেটরি মোডে একটা এলিমেন্ট হচ্ছে অনেক বেশি করে ডায়ালগটাকে প্রমোট করা, নাহলে তো পার্টিসিপেশন হবে। এখন সেখানে তাহলে ইন্টারভিউটা একটা ইন্টারভিউ ইন দ্য ফর্ম অফ, এটা না যে আমি প্রশ্ন করলাম আরেকজন উত্তর দিল, ইন্টারভিউ ইন দ্য ফর্ম অফ যে সাবজেক্টে প্রাধান্য দিয়ে একটা ডায়লগকে ওপেন করে। কিন্তু ইন্টারভিউটা সবসময় খুব আকর্ষণীয় নাও হতে পারে, এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয় না দুটো কারণে। একটা হচ্ছে আমরা যারা ইন্টারভিউ নেই তারা খুব যোগ্যভাবে ইন্টারভিউ নিতে পারি না। মানে কোনো এক ফিল্ম মেকারের কথা বলেছিলাম যে সে বলছে যে ইন্টারভিউ যদি শর্ট না হয় তাহলে সেই ইন্টারভিউ কখনো চলচ্চিত্রের জন্য মানে আকর্ষণীয় উপাদান হতে পারে। কথাটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, শর্টে তো আমরা ভিজুয়ালটা দেখি, শর্টে আমরা কী বলে কালার দেখি, শর্টে আমরা কম্পোজিশন দেখি, লাইট অ্যান্ড শেড দেখি। ইন্টারভিউ কেবল যদি খালি কথা হয় তাহলে এটা কখনোই সেই জায়গাটা যেতে এবং আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই ইন্টারভিউটা ওইভাবে করি, ইটস নট এ শর্ট, ইটস বেসিক্যালি সামওয়ান ইজ গিভিং সাম ইনফরমেশন অর এক্সপ্লেইনিং সাম পয়েন্টস, এই জায়গাটায় আমরা ইয়ে রাখি। এবং অনেক ক্ষেত্রেই যাদেরকে নেই তারা মানে ওরালি এক্সপ্রেসিভ না, তার ফলে ইন্টারভিউ সবসময় আমাদের বেশিরভাগ ক্ষেত্রে অনেকে একটা বেশ বিরক্তিকর একটা উপাদানে করি। আরেক ধরনের ছবি যেটাকে অনেকটা এসএসটিক ছবি বলছে, কেউ কেউ বলছে এটা আবার ডকুমেন্টারিও না, কিন্তু সেখানে অনেক বেশি করে ফিল্ম মেকার ইজ সাবজেক্টিভ। এখন আমি যেহেতু বলছি যে আমি ফিল্ম মেকিং প্রসেসটাকে হাইড করতে চাই না, সুতরাং আমার জন্য হচ্ছে ন্যাচারাল ট্রানজিশন হচ্ছে আইদার এটার একটা পার্টিসিপেটরি মোডে থাকা, যেখানে ইন্টারাকশন অফ ফিল্ম মেকার অ্যান্ড সাবজেক্টের ইন্টারাকশনের ফলাফলটা আপনি দেখবেন, অথবা আমার একান্ত সাবজেক্টিভ ভিউটাই আপনি দেখবেন। সেটা যদি করতে চাই সেটা দুভাবে হতে পারে। একটা হতে পারে যে পিওর ভিজুয়াল এক্সারসাইজের মধ্যে দিয়ে, এবং সেটা কেয়ারফুল সিলেকশন অফ ভিজুয়ালস। আর একটা হতে পারে ভিজুয়ালকে একটা ডেফিনিট ইন্টারপ্রিটেশনের দিকে নিয়ে যাওয়া, এবং ওইটা আমি ওইভাবে ইন্টারপ্রেট করতে পারি অ্যাজ ফিল্ম মেকার, আপনি ওইভাবে ইন্টারপ্রেট করতে পারেন, আরেকজন আরেকভাবে ওই ভিজুয়াল দেখে আরেকভাবে ইন্টারপ্রেট করতে পারে। তো ওই ধরনের ছবি কিছুটা বলা যেতে পারে ক্রিস মার্কার এটা শুরু করেছেন, কিন্তু এখন এটা আরও অনেক অন্য জায়গায় চলেছে, উনি আর ওই জায়গায় নেই। তো ওই ধরনের ছবির প্রতি আমার একটা আকর্ষণ আছে, এবং আমার ইচ্ছা আছে যে ওই ধরনের একটু চেষ্টা করে দেখা কী করি। আমার একটা পরিকল্পনা আছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ফুটেজ যেগুলো, সেগুলোকে আমি এই ধরনের একটা ইন্টারপ্রেটিভ মোডে এক্সপ্লেন করব। এটার সাথে ওই কোনো ইন্টারভিউ, কোনো কমেন্ট্রি টু এক্সপ্লেইন আর টু প্রোভাইড ইনফরমেশন, এগুলো কিছু থাকবে না। আমার যেটা মনে আছে যে আমাদের যে মুক্তিযুদ্ধের যে ছবি ফুটেজ, সে ছবিগুলো বহুল ব্যবহৃত, ছবির সংখ্যা কম, নতুন ছবি আমরা সংগ্রহ করতে খুব পাচ্ছি না, এবং আছেও কিনা জানি না, থাকলে কিছু আছে কিন্তু সেটাও যে খুব বেশি আছে বলে আমার ধারণা না। কিন্তু আমরা ওগুলোকে এক ধরনের স্টিরিওটাইপ করে ফেলছি। হ্যাঁ, এটার একটা উদাহরণ আপনাকে দিই, এটা জাস্ট ছোট্ট উদাহরণ। মানে আমি বলছি যে এগুলো কিছু কিছু আমি চেষ্টা করেছি খুব ছোট আকারে। যেমন চারুশিল্পে মুক্তিযুদ্ধ যে ছবিটা ছিল, সেই ছবিটার শুরুতে বঙ্গবন্ধুর 7ই মার্চের একটা ভাষণ আছে, কিন্তু এই ভাষণটা আমি কোন ভাষণ রাখিনি। হ্যাঁ, ওই ভাষণটার উপরে নির্মলানন্দ গুণের একটা কবিতার অংশ পাঠ হচ্ছে, এবং শেষে যেখানে এসে বঙ্গবন্ধু বলছেন যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, ভিজুয়ালটা সেটা আছে, কিন্তু আপনি সাউন্ডটা শুনছেন না, কিন্তু একই কবিতায় ওই শব্দটা বলা হচ্ছে। আর ওইখানে কবিতাটা একসময়
অ্যাব্রাপ্টলি বন্ধ করে গুলির শব্দ আসছে। এখন আপনি এটাকে বলতে পারেন যে না, এটা কি নতুন কিছু হলো? এখন আমি অন্যভাবে যদি দেখতে বলি যে আমরা দেখতে দেখতে অভ্যস্ত, যে ওই দৃশ্যটা দেখলে আমরা ওই এটা মানে অন্তত আমার দেখা মানে যত টেলিভিশন প্রোগ্রামই বলি, সিনেমা বলি, সবখানে ওইভাবেই জিনিসটা দেখানো আছে। আর কিছু না হলেও এবারের সঙ্গে মুক্তির সঙ্গে স্বাধীনতার সঙ্গে ওনার স্বকণ্ঠী, হুইচ ইজ ন্যাচারাল, হুইচ ইজ ট্রু, হুইচ ইজ রিয়েলিটি। কিন্তু আপনি যখন নীলমণ্ডগুলির ওই কবিতা বলছেন তখন কিন্তু আপনি একই সেন্সই প্রোভাইড করছেন, ইভেন একই শব্দকেও আপনি ব্যবহার করছেন, কিন্তু এটা ঠিক ওনার মুখের থেকে শব্দ না, এবং তার ফলে কিন্তু একটা বেসিক ডিফারেন্স তৈরি হচ্ছে ওখানে। সেই ডিফারেন্সটা হচ্ছে এটা এক ধরনের সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন, সেটা রিয়েলিটিকে ডিস্টর্ট করছে না। আমার ধারণা সেটা রিয়েলিটিকে আরও রিএনফোর্স করছে। এইভাবে যদি আমরা মানে এটার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের এইভাবে ভাবার বড় কারণ হচ্ছে যে আমরা ওই একই ইমেজ দেখতে দেখতে একটা মনোটনি তৈরি হয়েছে। ওই ইমেজ আমাদের মধ্যে কোনো আবেদন সৃষ্টি করে না, কিন্তু এই ইমেজ আমরা আর আবেদন সৃষ্টি না করুক এটাও কিন্তু আমরা চাই না। এটা সচেতনভাবে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে চাই না, কারণ এই ইমেজগুলো যদি আমরা ভুলে যাই, এর আবেদন যদি আমাদের মধ্যে আর না থাকে, তাহলে কিন্তু আমরা মুক্তিযুদ্ধকে ভুলে যেতে বসব। সুতরাং এটার এক ধরনের রিভাইটালাইজেশনের দরকার আছে। তো সেই ভাইটালাইজেশনের হয়তো এটা একটা চিন্তা এক্সারসাইজ, আমি জানি না কী হবে, কিন্তু আমার ধারণা এটা হতে পারে। এবং সেইখানে যদি ওই ইন্টারপ্রিটেশনটাকে জেনারেলাইজ ফর্মে আনা যায়, তাহলে হয়তো সেটা গ্রহণযোগ্যতা পাবে। হ্যাঁ, এটা তো সাবজেক্টিভ থাকবেই, কিন্তু সে মানে প্রত্যেক মানুষের তো সাবজেক্টিভ অভিজ্ঞতাটাই সবচেয়ে বড় অভিজ্ঞতা। কিন্তু আমরা যখন একটা ছবি দেখি, একটা ফটোগ্রাফ দেখি, একটা গল্প পড়ি, উপন্যাস পড়ি, তখন তো আমাদের সাবজেক্টিভ ইয়েটাকেই ওখানে বাজে এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা বা চিন্তাকেই সাথে একটা মিল খুঁজতে চেষ্টা করি, এবং তখনই সেটা আমাদের কাছে অনেক বেশি এক্সাইটিং হয়ে আসে। আমরা খুব একেবারে কমপ্লিটলি নতুন একটা আইডিয়ার সাথে এক্সপোজড হতে কিন্তু সবসময় খুব কমফোর্টেবল ফিল করি, বরঞ্চ আমরা আমাদের অভিজ্ঞতাটাকে একটু ঝালাই করে নিতে চাই। সুতরাং ওই ব্যাপারটা কিন্তু থাকতে হবে। এবং যেহেতু আমি ওইটাকে পছন্দ করি, যে এক ধরনের ইন্টারাকশন উইথ দ্য সাবজেক্ট, এটাকে আমি পছন্দ করি, এটা আমার ন্যাকটা ওরকম বা আমার টেস্টটা ওরকম, সুতরাং আমি ওই রকমভাবেই জিনিসটাকে চিন্তা করছি। আরেকজন হয়তো অন্যভাবেই চিন্তা করতে পারি। ইন্টেনশনালি আপনি হচ্ছে ফিকশন লাইফে পড়তে চান, ওইটা কি কখনো মনে হয়েছিল কেন আপনি ফিকশন লাইফে করলেন? না, ফিকশনের ইন্টেনশন আমি করতে চাই। আমার যেটা মনে আছে যে এটা একটা কারণ হচ্ছে যে মানে আমাদের দেশে ডকুমেন্টারিগুলোকে সবসময় ধরে নেওয়া হচ্ছে যে এটা শর্ট লেন্থের হবে। এটার পিছনে একটা মনস্তাত্ত্বিক কারণটা এরকম যে ডকুমেন্টারি এতক্ষণ বেশিক্ষণ লোক দেখে না। মানে এটার কারণটা কি, ধরে নেওয়া হয় যে ডকুমেন্টারি এমন কিছু দেখায় না যার কারণে এটা মানুষের আকর্ষণটাকে লম্বা সময়ের জন্য ধরে রাখতে পারে। ফিকশনের জন্য কিন্তু মানুষের সবসময় উল্টোতে চিন্তা করে, এটা শর্ট না হয় লঙ্গার ফিকশন কিনা, বা শর্ট ফিকশন হলে সেটাকে দর্তব্যের মধ্যেই আনে না। জেনারেলি স্পিকিং বলছি, খুব একেবারে যারা ছবি দেখতে পছন্দ করে তাদেরও ধারণাটা। সুতরাং এইটা আমার সবসময় মনে হয় যে এমন কোনো সাবজেক্ট ডিল করা যায় কি না, যে সাবজেক্টটা যদি ওইভাবে ডিল করা যায় এবং সাবজেক্টটা ডিম্যান্ড করে একটা লম্বা তাহলে হয়তো এই একটা ট্যাবুকে কিছুটা নাড়া দেওয়া যেতে পারে। এটা হচ্ছে একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে যে যেহেতু যে আমি আগে কথাটা বলেছি যে আমি ফিল্মকে মানে যে কোনো ফিল্মকে এখন আর এই টেলিভিশনের মধ্যে বাঁধতে চাচ্ছি না, কারণ আমি মনে করি যে ফিল্মের এখন আলাদা জায়গা আবার নতুন করে তৈরি হতে হবে। যখন টেলিভিশন ছিল না, যখন ছিল সেটা এক রিয়েলিটি ছিল, এখন সেরকম যে হবে না। এখন অন্য পোস্ট টেলিভিশন
ফিল্ম, এটা একটা হতে হবে। এবং সেই ফিল্মে আবার এই যে ডকুমেন্টারির যে বাইন্ডিংস, এই বাইন্ডিংসটাকে ইয়ে করা দরকার, ভাঙা দরকার। এটা যে কোনো লেন্থেই হতে পারে, এবং এটা ফিকশন লেন্থের হওয়া ভালো এই কারণে যে ওই পর্যন্ত আমাদের দর্শকের দেখার একটা অভিজ্ঞতা আছে। ফিকশন লেন্থ পর্যন্ত ছবি মানে ফিকশন মানে ফিচার ফিল্ম, ফিচার লেন্থ দেখার অভিজ্ঞতা দর্শকের আছে। থার্ড হচ্ছে যে আপনি যদি সেরকম একটা সাবজেক্ট নেন যে সাবজেক্ট ইটসেলফ ডিম্যান্ডস একটা লম্বা স্পেস বা লম্বা টাইম দরকার, তাহলে সেটা কেন আপনি নেবেন না? জাস্ট বিকজ ডকুমেন্টারি এটা নেবেন। আমি জানি না আপনাদের অভিজ্ঞতা কী আছে, তবে আমার মনে হয় না যে, আমি খুব ফরচুনেট যে বেশিরভাগ দর্শক আমাকে বলে নাই যে অভিযাত্রী হেনা দাসের ছবিটা বোরিং হয়েছে, মানে এটা আননেসেসারি লম্বা হয়েছে, এরকম কিন্তু খুব বেশি লোক বলেন। এবং যেহেতু আমি মনে করছি যে ওনার উপর একটা ডেফিনিটিভ ছবি হতে হবে যেটাতে ওনার লাইফের অল ফ্যাসেটস থাকতে হবে, এবং সেটার জন্য যেটুকু লেন্থ দরকার ছিল সেইটুকু করার চেষ্টা আমি করছি। এখন নানা কারণে আমি বায়োগ্রাফিক্যাল ছবি বানিয়েছি, কিন্তু বায়োগ্রাফিক্যাল ছবি বানানোর পেছনে আমি কখনো এই ভাবনা হয়নি যে আমি মানুষটার দিনক্ষণ কাজ এটা তুলে ধরব। আমি এক জায়গায় পড়েছিলাম যে এই বায়োগ্রাফিক্যাল ছবি আসলে প্রতিটি মানুষের একটা হিস্ট্রি থাকে, সেই হিস্ট্রিটা আবার জাতীয় হিস্ট্রি এবং হিস্ট্রি পার্ট হয়ে ওঠে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা অনেক অনেক বেশি করে, আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা হয়তো অত প্রমিনেন্টলি না, কিন্তু আপনি খুঁজতে চাইলে তার মধ্যে সোশ্যাল পলিটিক্যাল হিস্ট্রিকে আপনি পাবেন। এনারা হচ্ছেন সেই ধরনের মানুষ যে মানুষের মধ্যে দিয়ে, তাদের জীবনের মধ্যে দিয়ে আপনি সেই সময় এবং সেই টাইমের রিফ্লেকশনটা পাবেন এবং সেই ইতিহাসটাকে পাবেন। এটা খালি ব্যক্তি মানুষের ইতিহাস। এবং আপনি যদি হেনা দাস দেখেন তাহলে দেখবেন যে ব্যক্তি মানুষ অত প্রমিনেন্ট না, প্রমিনেন্ট হচ্ছে তার সময়টা অনেক বেশি প্রমিনেন্ট। সুতরাং এটা আরেক ধরনের হিস্ট্রি পার্ট, কিন্তু এটা ইন্ডিভিজুয়াল মানুষকে দেখান, এটা ইন্ডিভিজুয়ালের মধ্য দিয়ে একটা টাইমকে, একটা সময়ের ইতিহাসকে পাঠের একটা চেষ্টা। আমি এখনও ফ্যাসিনেটেড বাই ইন্ডিভিজুয়াল, মানে এটার সুবিধাটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল হলে আপনি যেটা বললেন যে একটা পাওয়া যায়, একটা কি বলবো, মোটামুটি একটা কাঠামো আপনার কাছে দিয়ে দেয়। তার জন্ম আছে, কর্ম আছে, মৃত্যু আছে, বড় বড় কাজের আছে। সেটা খুব বিখ্যাত মানুষ হতে হবে এমন না, প্রত্যেক মানুষের জীবনেই তো নানা ধরনের গুরুত্বপূর্ণ বিষয় থাকে, কিন্তু সেটা যাতে কোনো না কোনোভাবে এই কেবলমাত্র একজন ব্যক্তি মানুষের পোর্ট্রেটে রূপান্তরিত না হয়। এবং চলচ্চিত্রে সেই সুবিধাটা আছে। ফিকশন ফিল্মে বা একটা ফিকশন বলছি, একটা কী বলে পেইন্টিংয়ে বা একটা ফটোগ্রাফে একটা পোর্ট্রেটকে অনেক কিছু আপনাকে ভেবে নিতে হবে। চলচ্চিত্রে ভাবার অবকাশ নেই, আপনি প্রোভাইড করতে পারেন, ভাবার অবকাশ কমিয়ে দিতে পারেন। সুতরাং ওইভাবে ইন্ডিভিজুয়ালের মধ্য দিয়ে তার সময়টাকে দেখা এবং সেই সময়ের জাতীয় ইতিহাসটাকে দেখারও একটা সুযোগ তৈরি হয়। রোকেয়াতে কিন্তু সেটাই আছে বেশি করে। রোকেয়াতে ইন্ডিভিজুয়াল মানে পার্সোনাল স্টোরিজ অনেক ওনার সঙ্গে পার্সোনাল স্টোরিজ পাওয়াও খুব সহজ না। আর দ্বিতীয়ত ওই চেষ্টাটা আমি করি, দিনক্ষণ, অমুক তমুক, এগুলো খুব ইম্পর্টেন্ট। হেনা দাসের মধ্যে আসলে দিনক্ষণ খুবই নাই আর কি, কত সাল কি কিছু নাই। কৃষ্ণনগরে একদিন, মানে এটা তো একটা ধরেন যে প্রথমত ওয়ার্কশপ প্রোডাকশনে কিছু সীমাবদ্ধতা, কারণ নানা মানুষের আইডিয়াকে একটা করা। দ্বিতীয়ত যিনি প্রধান এই কী বলে ছবির, তিনি হচ্ছেন যে আমাদের যে ডাইরেক্টর অ্যাডভাইজার ছিলেন। এখন তার আন্ডারে ওয়ার্কশপ, মানে তার ভাবনা, চলচ্চিত্রের ভাবনাটাই আসলে প্রাধান্য পায়। কিন্তু কৃষ্ণনগরের একদিনে একটা সুবিধা ছিল যে আমরা ওই সুযোগটা পেয়েছিলাম যে একটা কমিউনিটিকে একটু দীর্ঘক্ষণ ধরে অবজার্ভ করার সুযোগটা চলেছিল। হ্যাঁ, এবং যেহেতু যিনি আমাদের অ্যাডভাইজার, তিনি স্টাইলটাকে প্রোভাইড করেছিলেন, মানে এক ধরনের চলচ্চিত্র ভাষা উনি যেটা চর্চা করেন,
কিন্তু বিষয়টা যেহেতু ওনার খুব জানা ছিল না, যেহেতু আমরা জানি আমাদের দেশের বিষয়, সুতরাং এটা এক ধরনের মানে ওনার স্টাইল এবং আমাদের বিষয় সম্পর্কে এই ধরনের একটা মানে একটা ব্লেন্ড করার চেষ্টা করা গেছিল। ভালো যেটা আমি বলবো যে এটা আমার মনে হয় যে আমাদের দেশে ডকুমেন্টারি, এই ধারার ডকুমেন্টারি কিছু হওয়া উচিত, যে এথনিক মানে নৃতাত্ত্বিক দৃষ্টি থেকে কমিউনিটিকে অবজার্ভ করা। এটা কিন্তু ডকুমেন্টারি একটা বিশাল ধারা। এই ধারা ডকুমেন্টারি আমরা খুব করি নাই, করলেও ছোটোখাটো কাজ হয়েছে, যেমন ওই ঋত্বিকুল চাকমার একটা ছবি হচ্ছে বা এরকম কিছু কিছু সাঁওতাল কমিউনিটি নিয়ে। কিন্তু এই ছবিটা ওই দিক থেকে বেশ একটা স্বয়ংসম্পূর্ণ ছবি বলবো, বেশ একটা স্বয়ংসম্পূর্ণ ছবি বলবো। এবং ওখানেও আমি বলবো যে মিউজিকের ব্যবহার আর এক ধরনের ক্যামেরার মিনিমালিজম আছে ওখানে। মানে এটা আমি বলবো যে এটাও আমার এখন একটা চিন্তা, যে আমি এক ধরনের মিনিমালিস্টিক অ্যাস্থেটিককে আমার কাছে গুরুত্বপূর্ণ মানে একটা কথা আমি বলি যে মানে এরকমভাবে বলা যায় যদি সিম্পল বাট এলিগেন্ট। হ্যাঁ, মানে আমি এখন এটা হতে পারে আমার বয়সের কারণে হতে পারে, আমার এখন মনে হয় যে আমি ক্যামেরা কত জায়গায় বসলো, কত জায়গায় ঘুরলো, কত এক্সাইটিং ইমেজ আমি তৈরি করতে পারলাম, এটা আমার জন্য খুব এখন এক্সাইটিং মনে হয় না। আমার যেটা মনে হয় যে একটা ছবিকে যদি খুব সাদামাটা কিন্তু থাকে না, যে এক ধরনের ওর মধ্যে একটা এলিগেন্সের বাংলা কি মানে এক ধরনের অ্যারিস্টোক্রেসি আছে, অ্যারিস্টোক্রেসি অফ ইমেজ, এটা আমার জন্য খুব এখন একটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। এবং হ্যাঁ, ইমেজের পাওয়ারটাকে আমি দেখতে চাই, এবং এই পাওয়ারটা এক্সক্লুডিং বিউটি না, মানে বিউটি ইজ ট্রেডিশনাল ভিজুয়াল বিউটি না, কিন্তু চলচ্চিত্রের ক্ষেত্রে ভিজুয়াল বিউটিটাকে অ্যাভয়েড করা খুব মুশকিল, এটাও খুব কিন্তু ইটস নট লাইক পোস্টার লাইক বা পোস্টকার্ড লাইক না। পোস্টকার্ডে সাধারণত আমরা যে বিদেশে যাই বা দেশে যে আচ্ছা সুন্দর সুন্দর ওই দেশকে পরিচিত করার জন্য, ওই জায়গাকে পরিচিত করার জন্য সুন্দর সুন্দর ইমেজ তৈরি করে, এবং ইমেজ আর ভেরি গ্লসি কখনো কখনো, কিন্তু ওইটা ঠিক আসলে রিয়েলিটিটাকে রিফ্লেক্ট করে। কিন্তু সেই চলচ্চিত্রে যেহেতু অনেক বেশি প্রত্যক্ষ, সুতরাং আপনি একটা বিউটিফিকেশনের মানে বিউটিফিকেশন না, বিউটিটাকে দেখার চেষ্টা করেন। হ্যাঁ, এবং সেইখানে বিউটি দেখতে গেলে কিন্তু ইউনিট টাইম, আপনার একটা অবজারভেশনাল টাইম দিতে হবে, এবং আপনার ক্যামেরা মুভমেন্ট যদি আননেসেসারি ক্যামেরা মুভমেন্ট হয়, যেটা মানে প্রয়োজন পড়ছে না, তাহলে আপনাকে ক্যামেরা মুভমেন্ট, আননেসেসারি ক্যামেরা মুভমেন্ট মানে অড অ্যাঙ্গেলস, মানে প্রয়োজনীয় অ্যাঙ্গেল না, কেবলমাত্র এক ধরনের ভিজুয়াল চমক দেওয়ার জন্য অ্যাঙ্গেল, এইগুলো কিন্তু আসলে আপনার প্রকারান্তরে আপনার বিষয়কে ডিস্ট্র্যাক্ট করে দর্শককে। সুতরাং আপনাকে এখন একটা মেডিটেটিভ দিকে যদি আপনি যেতে পারেন, যে কারণে আমি টেলিভিশন ইমেজ থেকে সিনেমার ইমেজকে আলাদা করা যায়। আমার মনে হয় যে সিনেমার ইমেজ অনেক বেশি করে মেডিটেটিভ হওয়া দরকার, ওই কোয়ালিটি থাকা দরকার। কারণ এই যে টেলিভিশনের যে ইমেজটা হচ্ছে সেটার মধ্যে দুটো জিনিস নাই, সেটার মধ্যে যেটা বেশি করে আছে সেটা হচ্ছে যে প্রেজেন্স অফ রিয়েলিটি, কিন্তু তার কোনো মানে মানে নান্দনিক উপস্থাপনা কম, কারণ ওই টাইমটা তার দিতেও পারে না, তার প্রয়োজনও নাই সেটা, সুতরাং সে ওইটার মধ্যে যেতেও চায় না। এবং এখন এই যে বিদেশি টেলিভিশনের প্রভাবে এই যে এমটিভি যে স্টাইলটা হচ্ছে, যে একটা টাইমকে সে অফার করতে চায় না, যে আপনি একটা ছবির সামনে দাঁড়িয়ে আপনি যে অবাক হবেন, বিস্মিত হবেন, আপনি যে সেটাকে ভালো করে আত্মস্থ করতে চাইবেন, এই টাইমটা আপনাকে দিতে চায়। কিন্তু এই টাইমটা সেই ইমেজই আপনাকে দিতে পারে যেই ইমেজটার সেই পাওয়ারটা আছে। যে কোনো ইমেজ আপনি দেখালে তো সেটা হবে, এবং কিছু বিউটিফিকেশন অফ ইমেজ করলেও সেটা কিন্তু হবে। সুতরাং সেই ধরনের ইমেজ সৃষ্টির প্রবণতা কিন্তু এখন সিনেমার দরকার, সিম্পল বাট এলিগেন্টেড, এবং ওটার ওই মেডিটেটিভ পাওয়ারটা আছে। আর
আর কিছু না শেষ।